আসসালামু আলাইকুম। আজ ২৭ মে ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াবহ ষড়যন্ত্র কুকি চীনের পার্বত্য চট্টগ্রামকে অস্থির করার প্ল্যান। এটিএম আজহারের রায় নিয়ে যা বললেন প্রধান বিচারপতি। বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে দ্বিমত মিত্রদলগুলোর। এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরীতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর জন্য তৈরি করা ২০,৩০০ পিস ইউনিফর্ম উদ্ধারের পর তা নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। নতুন করে প্রশ্ন সামনে এসেছে, পাহাড়ি সশস্ত্র সংগঠনটির সদস্য সংখ্যা কত? এরই মাঝে কুকি চীন নতুন করে পাহাড়ে বিস্তার ছড়াচ্ছে কিনা সেই উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, সম্প্রতি চট্টগ্রাম থেকে কুকি চীনের পোশাক উদ্ধারের বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কুকি চীনের তৎপরতার বিষয়টি এখনই খতিয়ে দেখা উচিত। পাশাপাশি পোশাক উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না আসায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে শনিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে এসব ইউনিফর্ম জব্দ করা হয়। অভিযানকালে কারখানার মালিক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পোশাক জব্দ ও গ্রেপ্তারের ৭ দিন পর ঘটনাটি জানাজানি হয়েছে গত রোববার, যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। গ্রেফতারকৃতরা হলেন শাহিদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। এদের মধ্যে শাহিদুল ইসলাম ওই কারখানার মালিক। অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিলেন। বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গত ১৮ মে ৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের SI ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার ৩ জন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মং লা সিং মারমা নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মং লা সিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে ২ কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেন। মং লা সিংকে KNF সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব কাপড় সরবরাহের কথা ছিল। এত বিপুল ইউনিফর্ম কেন তৈরি করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা বিশ্লেষকরাও। পাশাপাশি টাকার উৎস নিয়েও উঠেছে প্রশ্ন। নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম বলেন, সম্ভবত কুকি চীন ভূ রাজনীতির কোনো একটা ফাঁদে পা দিয়েছে, কারণ তাদেরকে কেউ না কেউ অর্থ যোগান দিচ্ছে। সংখ্যার দিক থেকে যদি প্রতিজনে 2টা করে ইউনিফর্ম তৈরি হয়, তাহলে তারা প্রায় 10 থেকে 15,000 সদস্য নিয়ে আগাচ্ছে। KNF বড় কোনো পরিকল্পনা সাজাচ্ছে কিনা তা খোঁজা দরকার। অন্যদিকে KNF এর বিপুল পরিমাণ ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় তোলপাড় চলছে, তাই বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন দৌলা বলেন, টোটাল বম কমিউনিটির জনসংখ্যাই হচ্ছে 10 থেকে 12,000। সে 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে 30,000 ইউনিফর্ম KNF এর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। জামায়াত নেতা ATM আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলো না মেনে গ্রোস মিসকারেজ অ্যান্ড জাস্টিস হয়েছে। আপিল বিভাগের পূর্ববর্তী জাজমেন্টে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রমাণের যথাযথ স্ট্যান্ডার্ড মানতে ব্যর্থ হয়েছে, তাই এই মামলার দণ্ড ও রায় বহাল থাকতে পারে না। জানা গেছে, আজকের আদেশের সার্টিফাইড কপি কারাগারে পৌঁছালে ATM আজহার যে কোনো সময় মুক্তি পাবেন বলে জানা গেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণ হয়েছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠার এই সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। মঙ্গলবার রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দলটির মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর মঙ্গলবার জামায়াত আমির সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে এই আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ আমরা, কেউ ভুলের ঊর্ধ্বে নই। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন। তিনি বলেন, বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকার। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমাদের পুরো কর্তব্য আদায় করতে পারিনি অনেক সীমাবদ্ধতার কারণে। তিনি আরও বলেন, দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবো ইনশাআল্লাহ। সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে তার সঙ্গে যুগপৎ আন্দোলনকারী মিত্র দলগুলো। ভোটের অনুপাতে উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং এর মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশে বিএনপি রাজি না হলেও তার মিত্ররা রাজি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বিএনপি 2023 সালের জুলাইয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছিল। আগামী নির্বাচনে এই জোট জয়ী হলে জাতীয় সরকার গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছিল তারা। বিএনপির মিত্র দলগুলো হল গণ অধিকার পরিষদ, জেএসডি, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম, 12 দলীয় জোট ও 12টি দলের জাতীয়তাবাদী জোট। এর মধ্যে 2 জোট বিএনপির পথে হাঁটলেও বাকিদের ভিন্ন মত আছে। মিত্র হয়েও সংস্কারে বিএনপির বিপরীতে অবস্থান বিষয়ে দলগুলোর নেতারা জানিয়েছেন, নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে তারা মতামত দিয়েছেন। আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ না হলে ছোট দলগুলো সংসদীয় রাজনীতিতে টিকতে পারবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে ঐকমত্য পোষণ করেছে। দলটির সংসদ নির্বাচনের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন এবং এনসিসি গঠনের পক্ষে। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়েছেন, এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে তারা না রাখার পক্ষপাতী। এ দুজন থাকলে অন্য সদস্যরা বিব্রত হতে পারেন। পরবর্তী সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন চেয়েছে বিএনপি। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফার সংলাপে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ গণভোটের মাধ্যমে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন চেয়েছে। জামায়াতে ইসলামী গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে। গণ অধিকার পরিষদ এনসিসির গঠন, প্রধানমন্ত্রী পদ দুবারে সীমাবদ্ধ রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে একমত দলটির প্রস্তাব। কোনো দল সংসদ নির্বাচনে 1% ভোট পেলেই উচ্চকক্ষে আসন পাবে। বিএনপি এনসিসি ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর পদ দুবারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত নয়। কমিশন এই 3 সুপারিশকে মৌলিক পরিবর্তন বলছে এবং জামাত ও এনসিপি এ বিষয়ে একমত। একই অবস্থান বিএনপির ঘনিষ্ঠ গণ অধিকারের। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না। কমিশনের এই সুপারিশেও সম্মত দলটি। তবে এসব সুপারিশে একমত নয় বিএনপি। গণসংহতি আন্দোলন সংস্কার বাস্তবায়ন চায় গণপরিষদের মাধ্যমে। দলটি অবশ্য প্রতিষ্ঠা লগ্ন থেকে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে আসছে। এনসিপিও গণপরিষদে সাংবিধানিক সংস্কার চায়। বিএনপি গণপরিষদ ধারণার ঘোর বিরোধী। গণসংহতিও আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ চায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, তাদের দল সংখ্যানুপাতিক নয়, শ্রেণী ও পেশাভিত্তিক উচ্চকক্ষ চায়। এতে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকবে না। জেএসডি এনসিসি গঠনে একমত।
তবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এনসিসির মাধ্যমে মনোনীত হোক, এটি তারা চায় না। অন্যান্য সাংবিধানিক নিয়োগ এনসিসির মাধ্যমে হতে পারে। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষের পক্ষে তার দল। এনসিসি গঠনেও একমত। তবে এনসিসিকে অবাধ ক্ষমতা দেওয়ার পক্ষপাতী নয় নাগরিক ঐক্য। বিএনপির আরেক মিত্র এনডিএম উচ্চকক্ষ ও এনসিসি চায়। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, উচ্চকক্ষের গঠন কি হবে তা আগামী সংসদে ঠিক হবে। আগামী নির্বাচন সংসদ নির্বাচনই হবে। পরের নির্বাচন থেকে উচ্চকক্ষ থাকতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়তই বলি যে নতুন দিন আসবে, নতুন সময় আসবে। আসলে নতুন দিন বা নতুন সময়ের এই যে ধারণা, এটা একেবারেই আপেক্ষিক। আপনি যদি আজকে নিজের উপলব্ধিকে শানিত করতে পারেন, মনে করেন যে এখন থেকেই শুরু করব, তাহলে এখনের এই সময়টাই হচ্ছে নতুন সময়, নতুন দিন। ধরুন দীর্ঘদিন ধরে একটা ভুলের মধ্যে আছেন, আপনার ভুলটা ভেঙে গেল, সুতরাং আজ থেকেই আপনি নতুন জীবনে শুরু করলেন যাত্রা। এই জন্যে আমি বলবো যে নতুন দিন আর নতুন সময়ের অপেক্ষা না করে এখন থেকেই শুরু করুন, সংশোধন করুন, নতুন উদ্যমে এগিয়ে যান এবং নতুন উপলব্ধিতে প্রাণ শক্তি বাড়িয়ে তুলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। এবার দেশের বাইরের খবর। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর সর্বস্তরের নেতাকর্মীকে দেশজুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খান। সেই সঙ্গে পিটিআই এর যেসব নেতাকর্মী তলে তলে সরকারের সঙ্গে লিয়াজো রেখে চলেছেন, তাদেরকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই এর প্রতিষ্ঠাতা। এই খবর জানিয়েছে জিও নিউজ। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলিমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেয়া হয়, ইমরানকে সেটুকুও দেয়া হচ্ছে না। গত 8 মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেয়া হয়েছে। এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন যে এখন থেকে ইমরান খানের বোনেরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না। পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যেও জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশজুড়ে বড় আন্দোলন সংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে আঁতাত রেখে চলছে, তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের 2 পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। তিনি আরও বলেছেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপোষে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা তার নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না তিনি। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনও শুরু না হলেও অনানুষ্ঠানিকভাবে কিছু আলাপ আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেসব আলাপ আলোচনার কিছু অগ্রগতিও হয়েছিল। সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের এক সময়ের আইনজীবী এবং বর্তমান দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং তারপর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বর্তমানে সরকার পিটিআইয়ের আলাপ আলোচনা থেমে আছে। সূত্রের বরাতে আরও জানা গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের খাইবার পাখতুনখাওয়া এবং তথ্য বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ গত সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে তিনি সরকারের সঙ্গে সংলাপের জন্য ইমরান খানকে প্রস্তাব দিয়েছিলেন এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা তাতে প্রাথমিক সম্মতিও দিয়েছিলেন। সেই সম্মতির ভিত্তিতেই সরকারের সঙ্গে সংলাপ শুরু করেছেন ব্যারিস্টার গওহর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন এবং গাজায়
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেয়া এক বার্তায় খামেনি বলেন, বিশ্বের উস্কানিদাতা শক্তিগুলো যখন যুদ্ধ ও সংঘর্ষ তৈরিতে ব্যস্ত, তখন মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ইসলামী দেশগুলোর ঐক্য। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশংসনীয়। যখন অনেক ইসলামী দেশই বিভিন্ন লোভ লালসায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি নরম অবস্থান নিচ্ছে, তখন পাকিস্তান দৃঢ়ভাবে তার অবস্থান বজায় রেখেছে। খামেনি পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ককে উষ্ণ ও ভ্রাতৃপ্রতিম আখ্যা দিয়ে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার কথাও উল্লেখ করেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 4 দেশের সফরের অংশ হিসেবে সোমবার ইরানে পৌঁছান। তুরস্ক সফর শেষে ইরান তার দ্বিতীয় গন্তব্য। তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। খামেনির সঙ্গে বৈঠককে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শরীফ বলেন, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটে ইরানের মধ্যস্থতার ভূমিকাকে আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। তিনি বলেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং পাকিস্তানের পাশে দাঁড়ানো এবং সংকটকালে উদ্বেগ প্রকাশ করার জন্য। এই সফরের মধ্য দিয়ে ইসলামী ঐক্য ও আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তান ইরান সম্পর্ক নতুন মাত্রা পেল বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানি জনগণকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই। সোমবার মোদী তার শাসনকালের 11 বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভুজে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন। মোদী আরও বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি অর্জন করেছ? ভারত এখন 4র্থ বৃহত্তম অর্থনীতি, তোমরা কোথায়? জনসভায় পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদী। এরপরই তিনি বলেন, সুখ শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছেই। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার সাহস করে, তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন। তিনি বলেন, 1971 সালে পাকিস্তান ভুজ এয়ারবেসে হামলা করেছিল এবং আমাদের নারীরা মাত্র 72 ঘন্টার মধ্যে রানওয়ে মেরামত করেছিলেন। পাকিস্তানের হামলার জবাব এতই শক্তিশালী ছিল যে তাদের সমস্ত এয়ারবেস আজও আইসিইউতে রয়েছে এবং তখনই পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।